অনেক সময় আমরা যথার্থ প্রস্তুতি এবং দক্ষতা থাকা সত্ত্বেও আইএলটিএস লিসেনিংয়ে পর্যাপ্ত স্কোর করতে পারি না। এর পিছনে অন্যতম প্রধান একটি কারণ হলো আইএলটিএস লিসেনিংয়ে যে 30 মিনিট বরাদ্দ থাকে সেই 30 মিনিটে আমরা কিভাবে প্রশ্নগুলোকে ডিল করব সেই ট্রিক্সগুলো আমরা আগেভাগে রপ্ত করি না এবং প্রতিটি সেকশন ডিল করার জন্য আমাদের আলাদা ইফেক্টিভ কোনো প্ল্যান থাকে না। যেহেতু ওই 30 মিনিট সময় ব্যবস্থাপনার উপরেই আপনার আইএলটিএস এর ভালো স্কোর নির্ভর করে, সেহেতু কিছু ট্রিক্স রপ্ত করে এবং ইফেক্টিভ প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারলে আপনি আইএলটিএস লিসেনিংয়ে কাঙ্ক্ষিত স্কোরটি পেতে পারেন। এজন্য আপনাকে প্রতিটি সেকশনের জন্য আলাদা আলাদা প্রস্তুতি নিতে হবে। প্রথমত, সেকশন 1 এর জন্য আপনার মূলমন্ত্র হবে প্রেডিকশন, অর্থাৎ এই সেকশনের জন্য আপনি যত প্রিসাইজলি প্রেডিক্ট করতে পারবেন আপনি ততই ভালো স্কোর করতে পারবেন। প্রথমেই আপনি প্রশ্ন পড়ে নেবেন এবং শূন্যস্থানে কোন ধরনের শব্দ বসতে পারে, কোন ধরনের পার্টিসিপেন্ট স্পিচ বসতে পারে সেটি যতটুকু সম্ভব প্রেডিক্ট করবেন এবং শূন্যস্থানের পূর্বে যদি এ অ্যান্ড ডি অ্যান্ড অর ইত্যাদি থেকে থাকে তাহলে আপনাকে একটু আলাদাভাবে কনসেন্ট্রেট করতে হবে। যেমন শূন্যস্থানের পূর্বে এগুলো থাকলে এগুলো হলো আপনার জন্য ক্লু। যদি এ থেকে থাকে তাহলে শূন্যস্থানের শব্দটি অবশ্যই সিঙ্গুলার হবে, এন থাকলেও অবশ্যই সিঙ্গুলার হবে, কিন্তু সেক্ষেত্রে পরবর্তী শব্দটি অবশ্যই কোনো ভাওয়েল দিয়ে শুরু হবে। দা থাকলে সেক্ষেত্রে নাউন হবে এবং সেটি সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আপনাকে সবচেয়ে বেশি কশাস থাকতে হবে অ্যান্ড এবং অর এর ক্ষেত্রে, যেহেতু অ্যান্ড এবং অর থাকলে আপনি অবশ্যই দুটো বিষয় শুনতে পাবেন। যেই অংশটি অ্যান্ড অথবা অর এর আগে প্রশ্নে দেওয়া থাকে, পরবর্তী অংশ যেটি আপনি এক্সপেক্ট করছেন শুনবেন সেই অংশটি অধিকাংশ সময় আগেই বলে ফেলে এবং প্রশ্নে দেওয়া অংশটুকু পরে বলে। অর্থাৎ স্পিকার অ্যান্ড এবং অর এর ক্ষেত্রে যেই সিকোয়েন্সে আপনি প্রশ্নে দেখছেন স্পিকার বলবে তার ঠিক রিভার্স ওয়েতে। এই জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হলো, আমরা সেকশন 1 এ দুজন মানুষের কথোপকথন শুনি। একজন মানুষ কিছু ইনফরমেশন আস্ক করে, আরেকজন মানুষ কিছু ইনফরমেশন প্রোভাইড করে। তো সাধারণত দেখা যায় যে প্রথম প্রশ্নের আনসারগুলো যিনি ইনফরমেশন প্রোভাইড করছেন সেই ব্যক্তির কথা থেকে আসে, কিন্তু আমরা এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাই এবং আমরা ধরে নেই যে যিনি ইনফরমেশন প্রোভাইড করছেন ওই ব্যক্তির কথা থেকেই আনসারটি আসবে। কিন্তু এই বিষয়টি আপনার 3-4টি প্রশ্ন আনসার করার পরে এই বিষয়টি উল্টে যায়। অর্থাৎ 4, 5, 6 কিংবা 7 এই প্রশ্নগুলোর আনসারের ক্ষেত্রে দেখা যায় যে বিষয়টি শূন্যস্থানে বসবে সেই বিষয়টি যিনি প্রশ্ন জানতে যাচ্ছেন বা আস্কিং পারসন তার কথা থেকেই উত্তরটি আসে। ঠিক একইভাবে সেকশন 1 এর শেষের দিকের প্রশ্ন অর্থাৎ 8, 9, 10 এই প্রশ্নগুলোতেও প্রশ্নকারীর প্রশ্নের মধ্যেই উত্তরটি থেকে থাকে, কিন্তু আমরা সাধারণত অভ্যস্ত থাকি যে যিনি প্রশ্ন করেছেন, যিনি উত্তর দিয়েছেন উত্তর থেকে উত্তরটি আসবে। সেহেতু এই বিষয়টি আমরা যদি আগেভাগে সতর্ক থাকি তাহলে আমাদের এই জায়গাটিতে আনসার করা সহজ হবে। এরপরে যে বিষয়টি সেটি হলো আনসারের সিকোয়েন্স আগে পরে হতে পারে। যেমনটি আমি একটু আগে বলেছিলাম যে অ্যান্ড এবং অর থাকলে সেক্ষেত্রে আপনি যেভাবে শুনবেন প্রশ্নে লেখা থাকবে ঠিক তার উল্টো। যেমন ধরুন প্রশ্নে লেখা আছে রেড অ্যান্ড ড্যাশের জায়গা আছে গ্রিন, কিন্তু আপনি শুনবেন উল্টো ভাবে গ্রিন অ্যান্ড রেড। সো এভাবে আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আপনার ওই জায়গাটাতে কি হতে পারে সেটি আপনি যথাযথভাবে ধরতে পারবেন। এবং সর্বশেষ যে ট্রিক্সটি, এটি সবার জন্য প্রযোজ্য না। যাদের লেভেল অনেক অ্যাডভান্স তারা এটি করতে পারেন। যেমন আপনি শূন্যস্থানে কি বসতে পারে সেটি আপনি আগেভাগেই প্রেডিক্ট করে আপনার ধারণা অনুযায়ী আপনি ওখানে লিখে রাখতে পারেন। এবং এক্ষেত্রে যাদের লেভেল অ্যাভারেজ আছে তারা এটি করতে গেলে হয়তো আরো ভুল করতে পারেন। সেই জন্য এই পরামর্শটি সবার জন্য নয়। ঠিক আছে, আমরা 2-1টি উদাহরণ দেখি কিভাবে আমরা এই পরামর্শ অনুযায়ী এক্সাম হলে আনসার করতে পারি। যেমন ধরুন এখানে এই প্রশ্নটিতে বলা হয়েছে দে ক্যান অর্গানাইজ এ প্লাম্বার অর অ্যান ড্যাশ ইফ নেসেসারি। অর্থাৎ প্রশ্নটি পড়েই আপনার মনে হবে যে যেহেতু এখানে কোন প্রতিষ্ঠানের কথা বলছে যারা অর্গানাইজ করতে পারে প্লাম্বার এবং কি অর দেয়া আছে, মানে প্লাম্বারের সমসাময়িক কিছু এরকমই একটা কিছু বসবে এখানে। সেহেতু প্লাম্বার হলো এই ধরনের মিস্ত্রি যারা মূলত পানির পাইপ বা টিউব এগুলো ঠিক করে থাকে। তো আমরা যদি ধরে নেই একটা বাসায় কাজ হচ্ছে, তো সেখানে একজন প্লাম্বার ওই কাজগুলো করছেন, পাশাপাশি আর একজন টেকনিশিয়ান দরকার হতে পারে অথবা একজন ইলেকট্রিশিয়ান দরকার হতে পারে। তো যদি আমরা টেকনিশিয়ানের কথা ধরি তাহলে এখানে মিলছে না, কারণ এন এর পরে টি বসবে না, এ হতো। কিন্তু যদি ইলেকট্রিশিয়ান বসাই তাহলে এটা মিলে যায়। সেহেতু আমরা আগেই প্রেডিক্ট করতে পারি যে এখানে ইলেকট্রিশিয়ান বসতে পারে। দ্বিতীয়ত, যেমন এই উদাহরণটিতে কাস্টমার সেন্ড এ ড্যাশ আফটার ইজ ভিজিট, অর্থাৎ এটা আপনার পড়েই মনে হবে যে কোনো প্রতিষ্ঠানের থেকে ভিজিট করার পর তার কাস্টমাররা সেন্ড করে। কি সেন্ড করে? সাধারণত কি হয়?
কাস্টমাররা ভিজিট করার পরে বা সার্ভিস নেওয়ার পরে সাধারণত রিভিউ দিয়ে থাকে অথবা ফিডব্যাক দিয়ে থাকে, তাহলে দুটোর যে কোনো একটা হতে পারে। তাহলে এখানে এ থাকার কারণে সিঙ্গুলার বসবে এবং আপনি এখানে ফিডব্যাক অথবা রিভিউ এরকম আপনি যদি সম্ভব হয় আগে ভাগে লিখে রাখলেন বা আগে ভাগে মনে মনে প্রস্তুতি রাখলেন যে ধরনের একটি ওয়ার্ড এখানে বসবে। তখন যখন স্পিকার সঠিক তথ্যটি বলবে তখন আপনি এখানে লিখে ফেলবেন। তাহলে এই হলো আপনার সেকশন 1 এর প্রস্তুতি। তাহলে মোদ্দা কথা হলো সেকশন 1 এ আপনি প্রেডিকশন করবেন কোন ধরনের পার্সোনাল স্পিচ বসতে পারে সেটি লক্ষ্য রাখবেন, এবং এ অ্যান্ড দি অ্যান্ড অর এগুলো থাকলে আলাদাভাবে আপনি সেখানে মনোনিবেশ করবেন। এরপরে আমরা দেখব যে সেকশন 2 আপনি কিভাবে ডিল করবেন। এই সেকশনটি ডিল করার জন্য আপনার মূল মন্ত্র হলো সেকশন 1 শেষ করার পরে আপনাকে একটি রিভিউ টাইম দিয়ে থাকে, এই রিভিউ টাইমটি এই সেকশনে আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনি প্রথমে যে 10টি প্রশ্ন থাকবে, এখানে সাধারণত দুই ধরনের প্রশ্ন থাকে, ম্যাপ থেকে থাকে, এমসিকিউ থেকে থাকে অথবা ডাবল এমসিকিউ থেকে থাকে। তো আপনি যেটি করবেন এই সময়টুকুতে আপনি ওভারঅল 10টি প্রশ্নের মধ্যে কি কি আছে এটা একটু দেখে নেবেন, এবং যদি সম্ভবপর হয় প্রথম অংশে যে প্রশ্নগুলো থাকবে সেই অংশগুলো আপনি মার্ক করবেন, এবং সেখানে যদি ম্যাপ থেকে থাকে তাহলে আপনি ম্যাপের লেফট এবং রাইট চিহ্নিত করবেন, এবং পাশাপাশি এর নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলোও আপনি মার্ক করে রাখবেন। পাশাপাশি ম্যাপের মধ্যে যে বিভিন্ন ধরনের ল্যান্ডমার্কস আইটেম থাকবে, যেমন ধরেন এক জায়গায় বলা থাকবে যে এটা টেনিস কোর্ট, অথবা বলা থাকবে রিভার, মানে এরকম কিছু জিনিস ম্যাপের মধ্যেও দেয়া থাকবে। তো স্পিকার যখন কথা বলবে সে হয়তো বলবে যে বিসাইড দ্য রিভার অথবা বিসাইড দ্য টেনিস কোর্ট, এরকম কিছু বলতে পারে, এই জন্য ওই জায়গাগুলো আপনি মার্ক করবেন। তাহলে ম্যাপের ক্ষেত্রে আপনি সাইডগুলো মার্ক করবেন লেফট, রাইট এবং নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, পাশাপাশি আপনি ল্যান্ডমার্কগুলো আইডেন্টিফাই করে ফেলবেন। এরপরে যদি টাইম কভার করে তাহলে আপনি পরবর্তী যে 5টি কিংবা 6টি কিংবা 4টি প্রশ্ন থাকবে সেকশন 2 এর দ্বিতীয় পার্টে, সেই প্রশ্নগুলো যদি আপনার সময় থাকে তাহলে আপনি সেখানে গিয়ে আপনি সেই প্রশ্নগুলোর কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করেন এবং সেগুলো বোঝার চেষ্টা করেন। যদি সেই অংশটিতে এমসিকিউ অথবা ডাবল এমসিকিউ থেকে থাকে তাহলে আপনাকে প্রথমে প্রশ্নগুলো পড়তে হবে এবং প্রশ্নগুলো পড়ে প্রশ্নটি বোঝার চেষ্টা করতে হবে প্রাথমিকভাবে। তার কারণ এমসিকিউ গুলোর সবগুলো অপশন অথবা ডাবল এমসিকিউ সবগুলো অপশন পড়ার আপনি সুযোগ পাবেন না। যদি আপনার সময় কভার করে তাহলে আনসারগুলোরও কিওয়ার্ডগুলো আপনি ওই সময়টিতে মার্ক করে রাখবেন, এবং সম্ভবপর হলে প্রতিটি অপশনের যে ডিফাইনিং কিওয়ার্ডস আছে সেটিকে মার্ক করার চেষ্টা করবেন। এখন ডিফাইনিং কিওয়ার্ডস গুলো কেমন হতে পারে সেটি আমি বলছি, তার আগে আমি বলে নিই যে আপনি ধরুন এখানে একটি ডাবল এমসিকিউ আসলো, প্রথমে আপনার কাজ হলো যে প্রশ্নটি আগে দেখবেন যে এই প্রশ্নটিতে কি চেয়েছে। আমরা শুধু অপশনগুলো দেখার চেষ্টা করি হয়তো যে কোনটি বিষয় বলছে, কোনটি বিষয়ে বেশি বলছে সেটি শুনি, তো বিষয়টি তা না, আগে প্রশ্নটি আপনি আগে বুঝবেন। এখানে প্রশ্নে বলছে which two facts are given about the school's extended hours child care service। এখানে দুটো বিষয়, এখানে কিছু ফ্যাক্টস বলবে, কিন্তু সেটি কি সম্পর্কে, অ্যাবাউট এক্সটেন্ডেড আওয়ার্স চাইল্ড কেয়ার সার্ভিস। হয়তো এখানে দু ধরনের সার্ভিস চাইল্ড কেয়ার সার্ভিসের কথা বলবে, এর মধ্যে কোন দুটি তথ্য এই এক্সটেন্ডেড আওয়ার্স চাইল্ড কেয়ার সার্ভিসের সাথে সংশ্লিষ্ট যেটা বলা হয়েছে বা বলবে সেটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই অংশটিতে আপনি কি করবেন, আপনি আনসারগুলোর ডিফাইনিং কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে আপনাকে। যেমন ধরুন অপশন এ তে ইট স্টার্টেড রিসেন্টলি, তার মানে হলো আপনি এক কথায় এই পুরো সেন্টেন্সটার ডিফাইনিং কিওয়ার্ড হলো রিসেন্টলি। অর্থাৎ আপনি যখন শুনবেন এবং কোনো কথা বলবে যেটা রিসেন্টলি স্টার্ট হয়েছে অথবা এই এক্সটেন্ডেড আওয়ার্স চাইল্ড কেয়ার সার্ভিসটি রিসেন্টলি এস্টাবলিশ হয়েছে, এটি যদি বলে তাহলে আপনি এটাকে করবেন। মনে রাখবেন যে এই অপশনগুলো বলার সময় স্পিকার অনেক ধরনের ডিস্ট্রাক্টর ইউজ করবে। যেমন ধরেন যে এখানে অন্য একটা বিষয় বলল যে সেটা রিসেন্টলি এস্টাবলিশ হয়েছে, তাহলে কিন্তু আপনি সাথে সাথে ধরে নেবেন যে এই অংশটি আপনি এলিমিনেট করে ফেলবেন। অর্থাৎ অন্য কিছু যদি রিসেন্টলি এস্টাবলিশ হয় বা স্টার্ট হয় সেটা যদি বলে থাকে তাহলে এটা অবশ্যই এক্সটেন্ডেড আওয়ার্স চাইল্ড কেয়ার সার্ভিস অবশ্যই রিসেন্টলি স্টার্ট হয়নি।
এর পরের অপশনে বলা হয়েছে মোর চিলড্রেন অ্যাটেন্ড আফটার স্কুল দেন বিফোর স্কুল, মানে আফটার স্কুল বিফোর স্কুল এই দুটো স্কুলের মধ্যে বেশি স্টুডেন্ট অ্যাটেন্ড করে আফটার স্কুল সেশনে। তো আপনাকে এই যে বেশি চিলড্রেন, মোর চিলড্রেন, এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখেন অপশন ডি তে এখানে বলা হয়েছে এ চাইল্ড ক্যান নট অ্যাটেন্ড বোথ দ্য বিফোর অ্যান্ড আফটার স্কুল সেশন। তার মানে আপনাকে যদি এরকম কোনো কথা ওরা বলে থাকে যে দুটো সেশনেই একই চাইল্ড দুটো সেশনেই অ্যাটেন্ড করতে পারবে না, তার মানে এই মূল কথাটা আপনাকে মনে রাখতে হবে, পুরো সেন্টেন্স আপনি কখনোই মনে রাখতে পারবেন না। এরপরে অপশন ই তে বলা হয়েছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ চিলড্রেন হু ক্যান অ্যাটেন্ড ইজ 70। এখানে দুটো শব্দ আপনার মনে রাখতে হবে। এখানে ডিফাইনিং কিওয়ার্ড হলো ম্যাক্সিমাম নাম্বার, তার মানে ম্যাক্সিমাম নাম্বার যেটা অ্যাটেন্ড করতে পারে সেটা হলো 70। তো আপনাকে এই 70 সংখ্যাটা এবং ম্যাক্সিমাম নাম্বার এই দুটো বিষয় মনে রাখতে হবে। যদি এই বিষয়ে কথা বলে থাকে তাহলে ইয়েস আপনি এটাতে টিক দিবেন। এরপরে সেকশন 3, এই সেকশন 3 এর মূল মন্ত্র হলো প্রিপেয়ার অ্যান্ড কনসেন্ট্রেট ওয়েল, দিস ইজ টাফেস্ট সেকশন। আইএলটিএস লিসেনিং এর সবচেয়ে কঠিন সেকশন হলো সেকশন 3, তার কারণ আপনি দুটো সেকশনে পার্টিসিপেট করার পরে অনেক সময় এখানে এসে কনসেন্ট্রেশন লুজ করেন, কারণ একটানা এত সময় ইংরেজি শুনতে আমরা অভ্যস্ত নই। তাহলে যেটি করতে হবে আমাদেরকে কষ্ট করে হলেও এই সময়টিতে আমাদের কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে, এবং এক্ষেত্রেও আপনি সেকশন 2 এর রিভিউ টাইম যেটি পাবেন সেটি ব্যবহার করে প্রশ্নগুলো দেখে রাখার চেষ্টা করবেন, এবং মনে রাখবেন এই সেকশনে যা শুনবেন আর প্রশ্নে যা দেখবেন এই দুটোর মধ্যে আপনি লিটারালি কোনো মিল পাবেন না, তবে অর্থগত আপনি মিল পাবেন। এবং এই সেকশনটি হাইলি প্যারাফ্রেজড এবং এখানে তারা প্রচুর সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করে থাকে, এবং এই সেকশনে সাধারণত এমসিকিউ অথবা ডাবল এমসিকিউ থেকে থাকে। যদি তাই থেকে থাকে তাহলে সেকশন 2 তে যেভাবে বলেছি সেভাবে আপনি প্রশ্নগুলো আগে পড়বেন, অবশ্যই আনসারের অপশনগুলো যদি সময় থাকে তাহলে দেখবেন, এবং প্রশ্ন মার্ক করার সময়ও আপনি কিওয়ার্ডগুলো বের করবেন এবং সেটা মার্ক করে রাখবেন, এবং ডিফাইনিং কিওয়ার্ড বের করে সেগুলোতে আপনি মার্ক করে রাখবেন যেন যখন আপনি শুনছেন ওই বিষয় সম্পর্কে বললে দ্রুত ক্যাচ করতে পারেন। মনে রাখবেন সেকশন 3 তে ম্যাক্সিমাম সময়ই ম্যাচিং থাকবে, এবং এই ম্যাচিং এর ক্ষেত্রেও আপনাকে তারা অনেক বেশি প্যারাফ্রেজ সেন্টেন্স বলবে যেটি আপনি শুনবেন, এবং এক্ষেত্রেও আপনাকে ডিফাইনিং কিওয়ার্ডটি খুঁজে বের করতে হবে। যেমন ধরুন এখানে বেশ কিছু ওপিনিয়ন দেওয়া থাকবে বা অপশন দেওয়া থাকবে, নিচে কিছু বিষয় দেওয়া থাকবে, আপনাকে ম্যাচ করতে হবে যে কোন ইনফরমেশনটি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত। এখন আপনি অপশনগুলো পড়বেন, কিন্তু নিচে যে বিষয়গুলোতে প্রশ্নে ম্যাচ করতে বলবে ওই বিষয়গুলো ক্রোনোলজিক্যালি আসবে বা বলবে, সেহেতু আপনি ওই অংশ দেখবেন না, শুধু উপরে যে অংশটি ম্যাচ করতে হবে সেই অংশটি দেখবেন। যেমন ধরুন এখানে দেখবেন এবং এখানে আপনি ডিফাইনিং কিওয়ার্ডটি খুঁজে বের করবেন। যেমন এখানে অপশন এতে বলা হয়েছে টিম ফাউন্ড দিস ইজিয়ার দ্যান এক্সপেক্টেড, তার মানে হলো টিম এই বিষয়টাকে সহজ পেয়েছে, সে যতটা এক্সপেক্ট করেছিল তার চেয়ে বেশি সহজ পেয়েছে। তো ওখানে হয়তো 3-4টি বিষয় নিচে দেওয়া আছে, তাহলে এই 4টি বা 3টি বিষয়ের মধ্যে যেটি সম্পর্কে বলা হবে যে এটি আগে হার্ডার ছিল এখন কিছুটা সফট করা হয়েছে, এরকম যখন কিছু বলবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা ইজিয়ার হয়েছে, সুতরাং এটার সাথে এটার মিল হবে। তাহলে এই পুরো সেন্টেন্সটার একটা ডিফাইনিং কিওয়ার্ড হলো ইজিয়ার, আপনি এটাকে মার্ক করে রাখবেন এবং এটা মনে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় অপশনে বলা হলো যে টিম থট দিস ওয়াজ নট ভেরি ক্লিয়ারলি অর্গানাইজড, অর্থাৎ টিম ভেবেছিল যে এই বিষয়টা এত সুন্দরভাবে গুছানো না, অর্থাৎ নট অর্গানাইজড। আপনাকে এখানে এই নেগেটিভ কথাটা মনে রাখতে হবে যে নট অর্গানাইজড। তাহলে যখন কোনো বিষয় সম্পর্কে তারা বলবে যে এই বিষয়টা একটু অগোছালো বা উল্টাপাল্টা আছে, তখনই আপনি ধরে নেবেন যে এটার আনসার হলো এটা। তো এইভাবে আপনাকে সরাসরি কোনো কিছুই বলবে না, অর্গানাইজড আছে নট অর্গানাইজড এর এগেইনস্টে গিয়ে তারা বলবে না যে এটা ডিসঅর্গানাইজড, এরকম কিছু বলবে না, বরঞ্চ বলবে যে এটা অগোছালো আছে উল্টোপাল্টা আছে, এরকম কিছু বলবে। তাহলে আপনাকে ওটার সাথে এটা মিলিয়ে নিতে হবে। মনে রাখবেন এই অংশটি সেকশন 3 তে শেষ দিকে এসে কনসেন্ট্রেট করা খুবই কঠিন, তো এই জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবেন। এরপরে সেকশন 4 এ এসে আপনার মূল মন্ত্র হবে অ্যাগেইন প্রেডিকশন ইজ দ্য কি, অর্থাৎ এখানে সেকশন
ওয়ানের মতো এখানেও আপনাকে প্রেডিক্ট করতে হবে। এখানে একজন বক্তা, এটি সাধারণত হয়ে থাকে একটি বিশ্ববিদ্যালয়ের লেকচার, হয়তো টিচার কোনো সেমিনারে বক্তৃতা দিচ্ছেন অথবা কোনো ক্লাসরুমে বক্তৃতা দিচ্ছেন, এরকম। এই অংশটি আপনাকে শুনতে হবে। যেহেতু একজন বক্তা বলবে, আপনি তার কথাগুলো দ্রুত ধরতে পারবেন। আপনাকে শুধু প্রেডিকশন করে মনে রাখতে হবে যে কোন ধরনের শব্দ আসতে যাচ্ছে, এবং আগেই বলেছি যে এ অ্যান, দি, অ্যান্ড, অর এগুলো থাকলে আপনি বুঝে নেবেন যে হয়তো যে বিষয়টি বলবে সেটি আগে পরে যে কোনো সময় বলে ফেলতে পারে, সুতরাং সেটার জন্য প্রস্তুত থাকবেন। এবং এই অংশটিতে যে বিষয়টি হয়, আপনি হয়তো একটি প্রশ্ন পড়ার সময় কিওয়ার্ড দাগিয়ে রেখেছেন যে এই কিওয়ার্ডটি আসলে বুঝবেন আপনি এখানে এসেছেন। তো আপনি যখন ওনার কথার সাথে মিল রেখে ওখানে শূন্যস্থানে কি বলতে যাচ্ছে, এটা যখন আপনি মনে মনে চিন্তা করবেন যে এই বিষয়টা আসতে যাচ্ছে, কিন্তু দেখবেন যে উনি ওই বিষয়টা, ওই সেন্টেন্সেরই কোনো একটা অংশের কথা বলা শুরু করে উনি আবার কিছু লেজ লাগাবে আর অন্য কিছু ওইটা অন্য একটা বিষয়কে ডিসক্রাইব করবে, ওই সেন্টেন্সেরই কোনো একটা বিষয়কে ডিসক্রাইব করে পরে এসে উনি ওই আনসারটা বলবে। তো এই জন্য আপনাকে দীর্ঘ সময় মনোযোগ দিয়ে রাখতে হবে। যখনই আপনি আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচ পাবেন বক্তব্যের, তখনই আপনি বেশ কিছু সময় ধরে ওই জায়গাটাতে কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করবেন। সর্বোপরি ওভারঅল লিসেনিং এর জন্য আপনার মূল মন্ত্র হলো ডোন্ট প্যানিক। অর্থাৎ আপনি যদি এখানে প্যানিকড হন, তাহলে আপনি স্কোর লুজ করবেন, মার্কস লুজ করবেন। সেটি কিভাবে হবে? আপনি যখনই কোনো সিকোয়েন্স লস করবেন, তখনই আপনি প্যানিক হয়ে যাবেন এবং মার্কস হারাবেন। এই জন্য যদি আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যেখানে পূরণ করার বা যে অংশে পূরণ করার চেষ্টা করছেন, কিন্তু স্পিকার আরো 3-4টি প্রশ্নের পরের বিষয়ে কথা বলছে, তখনই আপনি ধরে ফেলবেন যে আপনি সিকোয়েন্স লস করেছেন। কিন্তু সেই মুহূর্তে আপনি আবার যেই সিকোয়েন্সে স্পিকার বলছে আপনি ওখানে চলে আসবেন, সাডেনলি ওখানে মুভ করবেন এবং যেটা চলে গেছে ওটা নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাববেন না। যদি ভাবেন তাহলে আপনি পরের গুলো আনসার করতে পারবেন না। এই জন্য আপনি এখানে প্যানিকড হওয়া যাবে না। এবং আরেকটি বিষয় এখানে আপনি মাথায় রাখতে পারেন, সেটি হলো আপনি যদি 2 কোশ্চেন এট এ টাইম থিঙ্ক করেন বা মাথায় রাখেন, যে পরের প্রশ্নটি দেখে রাখেন, তাহলে আপনি সাডেনলি বুঝতে পারবেন যখন ওই পরবর্তী প্রশ্নের সম্পর্কে কোনো বক্তব্য দেওয়া শুরু করবে স্পিকার, তখন বুঝতে পারবেন যে ওই প্রশ্নটি উনি অলরেডি বলে ফেলছেন, এই প্রশ্নে চলে আসছেন। কিন্তু এই পরামর্শটি সবার জন্য নয়। যারা অনেক অ্যাডভান্স লেভেলে আছেন বা লিসেনিং এ ভালো বুঝতে পারেন, তারা এই অপশনটি ট্রাই করতে পারেন। সবার জন্য আমি এই পরামর্শটি দেই না। যারা অ্যাভারেজ আছেন, তারা এই অপশনটি ট্রাই করতে গেলে দেখা গেল যে যেটি প্রথমে আছে ওটিও হারালেন এবং পরে যেটি দেখার চেষ্টা করছেন সেটিও আনসার করতে পারলেন না। যদি সম্ভবপর হয় তাহলে 2 কোশ্চেন এট এ টাইম আপনি দেখতে পারলে আপনার জন্য ভালো।